আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম ইকোনমিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4কে নিয়ে, অর্থাৎ যেখানে রয়েছে বাজার। অর্থাৎ অর্থনীতির ভাষায় বাজার এবং সাধারণ চিন্তায় বা সাধারণ জ্ঞান ধারণায় বাজার জিনিসটা দুটি ভিন্ন একটি মাধ্যম। কেননা আমরা বাজার বলতে যেটাকে বুঝি সাধারণত যে পণ্য ক্রয় বিক্রয় যেখানে হয়, এটিকে অর্থনীতির ভাষায় একটু গুছিয়ে বলার চেষ্টা করা হয়েছে, যেটি কিনা বাজার অর্থাৎ একটি নির্দিষ্ট একটি জায়গাকে বোঝায়, যেই জায়গায় ক্রেতা এবং বিক্রেতারা নির্দিষ্ট দামের দর কষাকষির মাধ্যমে কিছু পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে বাজার বলা হচ্ছে। তো চলুন দেখা যাক এই বাজার অধ্যায়ে কী কী রয়েছে সৃজনশীল। বাজার অধ্যায় থেকে সৃজনশীল আসার মতো বিগত বছরের অনেক বোর্ড পরীক্ষায় কিংবা অনেক ভিন্ন অনেক কলেজে মডেল টেস্ট পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় বাজার থেকে অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে, যার উপর ভিত্তি করে আমাদের আজকের এই বাজার সম্পর্কে আয়োজন। এবং আগামীতে এইচএসসি পরীক্ষাতেও বাজার থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল অবশ্যই থাকবে বলে আশা করা যায়। প্রথমে প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার, দুই ধরনের বাজার আমরা প্রথমত লক্ষ্য করতে পারি। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে বিষয়টা আমরা এখানে জানি, যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতারা দাম কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করে, তাদেরকে বলা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পরেরটি প্রশ্ন আসতেছে, একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন, অর্থাৎ দুইটি ভিন্ন জিনিস নয়, এক জিনিস। কারণ আমরা জানি একচেটিয়া বাজারে একক একটি ফার্মের দ্বারা সেই বাজার নিয়ন্ত্রিত হয়, এবং ফার্মের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার মাধ্যমে সেই একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প অভিন্ন কিছু থাকে না, যেখানে শিল্প এবং ফার্ম দুটি একই ভূমিকা পালন করে থাকে। আমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে কয়েকটি ফার্ম নিয়ে শিল্পের অস্তিত্ব হয়, এবং একচেটিয়া বাজারে একক ফার্মের মাধ্যমেই সেই বাজারটি পরিচালিত হয়। তাই ফার্ম এবং শিল্প একচেটিয়া বাজারে একই, অভিন্ন বলতে কিছু নয়। পরবর্তী প্রশ্নে, উদ্দীপকের ই বিন্দুতে মুনাফার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে ই একটি বিন্দু, এখানে আমরা মুনাফার পরিমাণটা আমরা দেখব যে কত মুনাফা। এই চিত্রটির মাধ্যমে আমরা অবশ্যই বুঝতে পারি যে এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি চিত্র, যেখানে কিনা বলা হয়েছে যে এ বাজারের ভারসাম্যের দুটি শর্ত রয়েছে। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে হওয়ার পেছনে দুটি শর্ত পালন করতে হবে। সবার প্রথম শর্ত, এমআর এবং এমসি রেখাকে সমান হতে হবে। এমআর এবং এমসি রেখাকে সমান হতে হবে, অর্থাৎ ফার্মের প্রান্তিক আয় এবং প্রান্তিক ব্যয় দুটি সমান হতে হবে। এরপরে দ্বিতীয় পর্যাপ্ত শর্ত রয়েছে, এমআর রেখাকে এমসি রেখাকে তার নিচ দিয়ে ছেদ করতে উপরের দিকে উঠতে হবে, অর্থাৎ এমসি রেখা উইল বি গ্রেটার দেন এমআর রেখা, যেখানে বলা হয়েছে যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক দিয়ে ছেদ করে উপরে যাবে। এবং এ বাজারে এসির অবস্থান ওপরে মোট ব্যয় এবং মুনাফার অবস্থা নির্ভর করবে, অর্থাৎ অ্যাভারেজ যে কস্টটা, গড় যে ব্যয়, তার উপরে হচ্ছে এই বাজারের মুনাফা হচ্ছে না লোকসান হচ্ছে বা স্বাভাবিক মুনাফা হচ্ছে, এই জিনিসটা নির্ভর করবে এসির উপরে। উদ্দীপকের চিত্রে এআর ইকুয়াল টু এমআর, আমরা যদি উদ্দীপকের চিত্রটা আমরা একবার দেখে নেই, চিত্রটাতে আমরা দেখতেছি যে এআর ইকুয়াল টু এমআর এখানে আমরা লক্ষ্য করতে পারছি। এবং এর পরবর্তীতে গড়ায় এবং হচ্ছে প্রান্তিক আয় দুটি একই নির্দেশ করা হচ্ছে, কারণ এটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর ইকুয়াল টু এমআর হওয়ার কারণে এসি এবং এমসি যথাক্রমে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখা, যেখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ভারসাম্যের প্রাথমিক এবং শর্ত অনুযায়ী ই বিন্দুতে সেটার ভারসাম্যের একটা আমরা মান এবং ভারসাম্যের এককটা সেখানে আমরা লক্ষ্য করছি, ভারসাম্যের পরিমাণ এবং ভারসাম্যের যে একক সেখানে আমরা ই বিন্দুতে লক্ষ্য করব। যেটি বলা হয়েছে যে ভারসাম্যের দাম ওপি এবং ভারসাম্যের যে পরিমাণটা সেটা হচ্ছে ও কিউ, গড় ব্যয় এসি ইকুয়াল টু ওপি। আমরা চিত্রটিতে যদি ফিরে যাই তাহলে আমরা বললাম এসি ইকুয়াল টু ওপি, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে গড় ব্যয় আমাদের এখানে ওপি, যেটি আমাদের পরবর্তীতে মোটায় টোটাল রেভিনিউ ক্ষেত্রে কাজে লাগছে। এবং টোটাল রেভিনিউ বলতে আমরা জানি যে ওপি ইন্টু ও কিউ, তাহলে দুটি গুণফল আমরা পাচ্ছি ওপি ই কিউ। এবং শুধু তাই নয়, আমরা এখানে যে মোট আয়টি পেয়েছি এবং এর পাশাপাশি আমরা
গড় ব্যয়টি অবস্থান অনুযায়ী আমরা মোট ব্যয়টি এখানে পেয়ে যাব। মোট ব্যয় কোনটি, যে গড় ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা আমরা গুণ করি তাহলে মোট ব্যয়টি আমরা পেয়ে যাব। তাহলে ওপি ইন্টু ও কিউ, এখানে পাচ্ছি ওপি ই কিউ, অর্থাৎ এখানে এককের সংখ্যার পরিবর্তে এখানে হচ্ছে অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে। কিছুটা জটিল হয়ে থাকে এখানে, কারণ এরকম সৃজনশীল পরীক্ষায় অনেকাংশে এসে থাকে স্টুডেন্টকে ঝামেলায় ফেলানোর জন্য। তাই একটু আমরা মনোযোগ দিয়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা খুব সহজে সেটা পারবো। মুনাফার পরিমাণটা আমরা এখানে একটু লক্ষ্য করব। আমরা জানি মুনাফার পরিমাণ কিভাবে হয়, যে মোট আয় যত আমরা করেছি, মোট আয় থেকে মোট ব্যয় যদি আমরা বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমাদের মুনাফা। যদি মোট আয়ের ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত হয়ে যায় তাহলে আমরা মুনাফা আমরা ভালো পাবো, এবং যদি আমাদের দেখা যাচ্ছে যে আমরা যে ব্যয়টা আমাদের যে যদি ঋণাত্মকের দিকে চলে যায় তবে সেটা অবশ্যই আমাদের সেটা লসের দিকে যাবে, আমরা হচ্ছে ক্ষতি হবে, লোকসান হবে। অর্থাৎ মুনাফার পরিমাণটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোট আয় টিআর মাইনাস টিসি, তাহলে ওপিই কিউ মাইনাস ওপিই কিউ, এখানে আমরা দুইটি সমানভাবে পাচ্ছি শূন্য। অর্থাৎ আমাদের ই বিন্দুতে ফার্মের মুনাফা হচ্ছে শূন্য। আমরা যদি প্রশ্নে ফিরে যাই সেখানে আমরা লক্ষ্য করব আমাদের বলা হয়েছিল যে ই বিন্দুতে বাজারের মুনাফার পরিমাণটা কি হবে। এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে সমানভাবে স্বাভাবিক মুনাফা যেটিকে বলা হয় শূন্য, অর্থাৎ শূন্য যদি কোনোভাবে বের হয়ে আসে তাহলে আমরা সেটা কি বলবো, স্বাভাবিক মুনাফা। পরবর্তীর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এসি রেখার সর্বনিম্ন বিন্দু যদি এম হয় তাহলে ফার্মটির ভারসাম্য অবস্থা বিশ্লেষণ করো। অর্থাৎ আমরা দেখব যে এসি রেখাটাই যখন যাচ্ছে এটি সর্বনিম্ন বিন্দু কোথায়, ই। তো সর্বনিম্ন বিন্দু হচ্ছে ই, এবং এখানে এম রেখাটা এটা ছেদ করে চলে গেছে। তো বলেছে ফার্মটির ভারসাম্য অবস্থাটা কি হবে বিশ্লেষণ করতে বলেছে। আচ্ছা, তো এখানে আমরা দেখছি যে এসি রেখার সর্বনিম্ন বিন্দু বলা হয়েছে এম, এবং ফার্ম বা এম হওয়ার ফলে তাহলে ফার্ম কি করবে, ক্ষতি বা লোকসান নিয়ে উৎপাদন ব্যবস্থা চালিয়ে যাবে। কিভাবে চালিয়ে যাবে, কারণ এই চিত্রটা আমরা যদি একটু আঁকি, চিত্রটা আঁকলে দেখা যাচ্ছে যে আমাদের ভূমি বরাবর অর্থাৎ ও কিউ বরাবর হচ্ছে উৎপাদনের পরিমাণ, এবং লম্ব বরাবর আমরা দাম, আয় এবং ব্যয়কে আমরা উপরে রেখেছি, অর্থাৎ প্রাইস, অ্যাভারেজ কস্ট, মার্জিনাল কস্ট, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউকে আমরা লম্ব বরাবর রেখেছি। এবং এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ও কিউ এমসি রেখাকে এমআর রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ই বিন্দুতে ছেদ করছে, এবং উৎপাদনকারী ওই পরিমাণ দ্রব্য উৎপাদন করবে যে বিন্দুতে এমসি ও এমআর রেখা পরস্পর সমান। এমসি এবং এমআর রেখা পরস্পর সমান, অর্থাৎ ই বিন্দুতে যেখানে আমাদের ভারসাম্য অর্জিত হয়েছিল সেই বিন্দু পর্যন্ত একজন উৎপাদনকারী সেখানে উৎপাদন করবে। ই বিন্দুটি ভারসাম্যের বিন্দু বলা হয়েছে কারণ সেখানে আমরা দুইটির মিলিত স্থান পেয়েছি এবং সেখানে আমাদের লাভবান হওয়ার কথা, কারণ এই ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত দুইটি শর্তই পূরণ হয়েছে। এবং আমরা জানি যে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য শর্ত পূরণ করতে দুইটি শর্ত পূরণ করতে হয়, দুইটি শর্ত ই বিন্দুতে পূরণ হয়েছে। এর পাশাপাশি ই বিন্দুতে এমসি রেখাটি এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করেছে, উপরের দিকে ছেদ করে উপরে উঠেছে, এবং ই বিন্দুতে এমসি ইকুয়াল টু এমআর সেই জিনিসটা আমরা এখানে পেয়েছি। অর্থাৎ ও কিউ উৎপাদনে ফার্মের মোট আয় আমরা দেখতেছি টোটাল রেভিনিউ ইকুয়াল টু ও কিউ ইন্টু ওপি, অর্থাৎ ওপি ই কিউ, যেটা আমাদের সেখানে অ্যালফাবেট আকারে প্রকাশ করা হয়েছে। ও কিউ গুণ করে আমরা ওপি ই কিউ পেলাম। অপরপক্ষে এসি রেখা অর্থাৎ অ্যাভারেজ কস্ট যদি আমরা অনুযায়ী ও কিউ উৎপাদনের ফার্মের মোট ব্যয় যদি বের করতে চাই সেটা হচ্ছে টোটাল কস্ট ও কিউ ইন্টু এম কিউ, সেটা হচ্ছে ও কিউ এমপি ওয়ান, অর্থাৎ ও কিউ এবং এমপি ওয়ান এটা পুরোটাই হচ্ছে টোটাল কস্ট। অতএব মুনাফা আমরা জানি যে মুনাফা আবারও চলে আসছে এখানে, সেই সূত্রটা হচ্ছে মুনাফা টোটাল রেভিনিউ থেকে আমাদের টোটাল কস্ট বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে আমাদের মুনাফা। এখন দেখা যাক যে টিআর আমরা এখানে পেয়েছি যে ওপি ই কিউ, অর্থাৎ ওপি এবং ই কিউ এই জিনিসটা পেয়েছি হচ্ছে আমার টোটাল রেভিনিউ, এবং এর পাশাপাশি টোটাল কস্ট পেয়েছি ও কিউ এমপি। ও কিউ অর্থাৎ এইখান থেকে এমপি পুরোটা থেকে এই অংশ বাদ দিলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে আমাদের ব্যয় অতিরিক্ত হয়ে গেছে, তার মানে আমাদের লোকসানের আমাদের সম্মুখীন হতে হচ্ছে। তো এখানে আমাদের উত্তরে এসেছে যে মাইনাস পি ইএমপি, অর্থাৎ এই অংশটা আমাদের লোকসান। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ঋণাত্মকের দিকে আমাদের মানটি বের হয়েছে, অর্থাৎ টোটাল রেভিনিউ ইজ লেস দেন টোটাল কস্ট। এটা হওয়ার কারণে ফার্মটি ক্ষতির সম্মুখীন হয়েছে। অতএব ফার্মের ক্ষতির পরিমাণ যেটা উত্তরের সেটা বের করা হয়েছে। এসি রেখার সর্বনিম্ন বিন্দু যদি এম হয় তাহলে ফার্মটি ক্ষতির সম্মুখীন করে উৎপাদন তাকে চালিয়ে যেতে হবে।
ভারসাম্য কি? ভারসাম্য আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বাজারে দাম এবং পণ্যের চাহিদার যে একটা সমতুল্য যে একটা অবস্থান করবে তাকে বলা হচ্ছে ভারসাম্য। অর্থাৎ বিভিন্ন সম্পর্কিত চলকসমূহের পারস্পরিক যে ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে স্থাবক অবস্থা অর্জন করাই, একটা সমান অবস্থা অর্জন করাই হচ্ছে ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR ইকুয়াল টু MR হয় কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে শুধু AR ইকুয়াল টু MR হয় তা নয়, এর সাথে সাথে এর আগেও বলা হয়েছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা জানি P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR, অর্থাৎ P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR তিনটাই সমান হয়। কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম দ্বারা দাম নির্ধারণ হয় না, বরঞ্চ কয়েকটি ফার্ম দ্বারা সেখানে উৎপাদন কাজ চালিয়ে যেতে হয়, যে কারণে কয়েকটি ফার্ম দ্বারা দামের নির্ধারণ সাধারণত করা হয় না। এ কারণে নির্ধারিত দামটি কয়েকটি ফার্মের জায়গায় তারা যখন শিল্পে পরিণত হয় সেই শিল্পের মাধ্যমে দামটি সেখানে নির্ধারিত হয়, এবং যার মাধ্যমে আমরা দেখতে পাই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে P ইকুয়াল টু AR ইকুয়াল টু MR সেখানে প্রকাশিত পায়। এক্স পণ্যের বাজারটি কোন ধরনের বাজার? উদ্দীপকে যদি আমরা পড়ি এক্স ও ওয়াই দুটি পণ্য, এক্স পণ্যের বাজারটিতে একজন মাত্র ক্রেতা, অপরদিকে ওয়াই পণ্যের বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে। সমজাতীয় পণ্য উৎপাদনে প্রতিযোগিতারা অবাধে প্রবেশ এবং প্রস্থানের সুযোগ পায়। তাহলে এক্স পণ্যের বাজারটি কোন ধরনের বাজার? মাত্র একজন মাত্র বিক্রেতা। একজন মাত্র বিক্রেতা যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা জানতে পারি সেটা একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের সংজ্ঞা ইতিমধ্যে বলা হয়েছে যে একচেটিয়া বাজার বলতে বোঝায় এমন একটি বাজার যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে এবং অসংখ্য ক্রেতা থাকবে। অর্থাৎ অসংখ্য ক্রেতা আসে মাত্র একটি দোকান থেকে জিনিসপত্র ক্রয় বিক্রয় করা হবে, ওই দোকান ছাড়া অন্য কোনো দোকান আর পাওয়া যাবে না ওই দ্রব্যটি কেনার ক্ষেত্রে। অর্থাৎ একচেটিয়া বাজারের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এবং একচেটিয়া বাজারের ব্যাপারে সকল প্রকার এখানে তাদের বৈশিষ্ট্য বলা হয়েছে, এবং এখানে সম্পূর্ণ কড়াভাবে বলা হয়েছে যে সেই বাজারে নতুন কোনো ফার্মের প্রবেশ ঘটবে না, নতুন কোনো ফার্মের কোনো একচেটিয়া বাজারে প্রবেশের কোনো সুযোগ নেই, কারণ সেই বাজারে একচেটিয়াভাবেই তারা ব্যবসা করতে পছন্দ করে। এবং তাই বলা হয় যে উদ্দীপকে এক্স পণ্যটি একজন মাত্র বিক্রেতা হওয়ার পেছনে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাই বলা যায় যে এক্স পণ্য বাজারটি হলো একচেটিয়া বাজারের উদাহরণ। উদ্দীপক উল্লেখিত দুই ধরনের বাজারের পার্থক্য আমরা জানি, ইতিমধ্যে জেনেছি যে এক্স পণ্যের বাজারটি একচেটিয়া বাজার, এবং ওয়াই পণ্যের বাজারে যেহেতু দেখলাম অসংখ্য বিক্রেতাগণ রয়েছে, ক্রেতাগণ রয়েছে, সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ দুইটি বাজারের মধ্যে যথেষ্ট পরিমাণে পার্থক্য রয়েছে। পার্থক্যগুলো যদি আমরা দেখি খুব সহজেই বোঝা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে, এবং একচেটিয়া বাজারে শুধুমাত্র একজন বিক্রেতা থাকবে যার বিনিময়ে থাকবে অসংখ্য ক্রেতা। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বাজারের পণ্য বা দ্রব্য সর্বত্র একই দামে বিক্রি হবে, সর্বত্র একই দামে বিক্রি হবে, কিন্তু একচেটিয়া বাজারে দাম নির্ধারণ করবেন কারা? বিক্রেতা, তারা নির্ধারণ করবেন, এবং সর্বত্র জায়গায় দাম সমান থাকবে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা দ্রব্যের দাম নির্ধারণ হবে। মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আপনি যথেষ্ট পরিমাণে সুযোগ পাবেন দর কষাকষির করার, কিন্তু একচেটিয়া বাজারে সেই সুযোগটা আপনি পাবেন না, কারণ একচেটিয়া বাজারে আপনার বিক্রেতার সংখ্যা খুবই সীমিত, 1 থেকে 2 জন থাকবে, যার কাছে আপনারা তারা যে দামটি বলবে সেই দামে আপনাদের কিনতে বাধ্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের কোনো বিশেষ উপর ফার্মের কোনো প্রভাব পড়ে না, কিন্তু ফলে সেখানে AR ইকুয়াল টু MR ইকুয়াল টু P হয়, যেটি ইতিমধ্যে একটু আগে দেখালাম। কিন্তু একচেটিয়া বাজারে AR রেখা ডান দিকে নিম্নগামী হয়, ফলে দাম হ্রাস বৃদ্ধির মাধ্যমে একচেটিয়া বাজারে ফার্মের প্রভাবটা বিস্তার লাভ করে। পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্ম বা বাজারে ফার্মসমূহ অবাধে শিল্পের প্রবেশ করতে পারে এবং তারা ইচ্ছামতো ব্যবসা করতে পারে, কিন্তু একচেটিয়া বাজারে ফার্মের ইচ্ছামতো প্রবেশ বা অবাধে প্রবেশের কোনো সুযোগ নেই। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম কম থাকে, কিন্তু একচেটিয়া বাজারে দ্রব্যের দাম বেশি থাকে, কারণ সেখানে ফার্মের প্রভাব বিস্তার লাভ করে, একজন বিশেষ বিক্রেতার প্রভাব বিস্তার লাভ করে, সেই সূত্রে সেখানে দাম অনেক অধিকতর বেশি হয়। পরিশেষে বলা যায় যে পূর্ণ প্রতিযোগিতামূলক এবং একচেটিয়া বাজারের মধ্যে মৌলিক পার্থক্য কিছু রয়েছে, যার মাধ্যমে আমরা পার্থক্যগুলো এখানে তুলে ধরলাম। এবং বর্তমান সমাজে একচেটিয়া বাজারে চাইতে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বেশি জনপ্রিয়, কারণ সেখানে মানুষজন গিয়ে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র। অর্থনীতির বাজার কি? বাজার ইতিমধ্যে আমরা সংজ্ঞা দিয়েছি, নির্দিষ্ট পণ্য বা সেবা ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ দর কষাকষির মাধ্যমে যে স্থানে নির্দিষ্ট একটি স্থানে ক্রয় বিক্রয় হয় তাকে বলা হচ্ছে অর্থনীতিতে বাজার।
পরবর্তীতে বলা হচ্ছে ফার্ম এবং শিল্পের মধ্যে দুটি পার্থক্য। ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য খুবই সহজ, কারণ এটি খুবই অবশ্যই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ একটি প্রশ্ন। এই প্রশ্নটা অবশ্যই বিগত সালের বোর্ড কোশ্চেনে এসেছে এবং আগামীতেও আসার খুবই সম্ভাবনা রয়েছে যে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্যটা আসলে কি। যে ব্যবসায়িক প্রতিষ্ঠান একটি মাত্র দ্রব্য উৎপাদন করছে তাকে বলা হচ্ছে ফার্ম, এবং কিন্তু একটি পণ্য বা দ্রব্য উৎপাদনে যতগুলো প্রতিষ্ঠান সম্মিলিতভাবে সাহায্য করছে, সম্মিলিতভাবে উৎপাদিত করছে তাকে বলা হচ্ছে শিল্প, তাদের সমষ্টিকে। অর্থাৎ আমরা বলতে পারি যে কয়েকটি ফার্ম নিয়ে একটি শিল্প গঠিত হয়। ফার্ম স্বল্প মেয়াদের সাথে সংশ্লিষ্ট, কিন্তু শিল্প দীর্ঘ মেয়াদের সাথে সংশ্লিষ্ট। উদ্দীপকের আলোকে ফার্মের ক্ষতির পরিমাণ নিরূপণ করো। আচ্ছা, উদ্দীপকের যে চিত্রটি আমাদের রয়েছে এই চিত্রটিতে দেখতে পাচ্ছি যে ফার্মের যে ক্ষতি, কেননা ফার্মের যে এবিসি রেখাটা আমাদের ভারসাম্য নিচের রেখা দিয়ে চলে গেছে। এমআরপি রেখার নিচের দিক দিয়ে গেলে আমাদের বুঝে নিতে হবে যে ফার্মটি ক্ষতির সম্মুখীন করছে, যেটি আমরা এখানে অবশ্যই লক্ষ্য করতে পারছি যে উদ্দীপকের চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে একটি পূর্ণপ্রতিতামূলক বাজার। পূর্ণপ্রতিতামূলক বাজার হওয়ার পেছনে দুটি শর্ত অবশ্যই পালন করতে হবে। প্রথম শর্তটি হচ্ছে এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, ফার্মের প্রান্তিক আয়টা এবং প্রান্তিক ব্যয় সমান হতে হবে। দ্বিতীয়টি হলো গিয়ে যে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠে যাবে। দুটি শর্ত পালন করেছে বিদায় এটি হচ্ছে একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এছাড়াও এই বাজারে এসির অবস্থানের উপর নির্ভর করে কি যে সেই বাজারের মোট ব্যয় এবং মুনাফা কত হয় এবং কত হবে সেটি এসির উপর নির্ভর করছে। উদ্দীপকের চিত্রে এআর ইকুয়াল টু এমআর হলো গড় আয় এবং প্রান্তিক আয় রেখা, এবং এসি এবং এমসি গড় ব্যয় প্রান্তিক ব্যয় রেখা, যেটি আমরা প্রয়োজনীয় শর্তগুলো পালন করেছে। তাই এখানে আমরা ই বিন্দুতে ভারসাম্য আমাদের এখানে আমরা পাচ্ছি। ভারসাম্য এখানে দামটা হলো গিয়ে 20 টাকা এবং উৎপাদনের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 4 একক। আমরা জানি এখন মোট আয় যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে দাম এবং উৎপাদনের পরিমাণটা গুণ করে আমাদের টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ পাবো। অর্থাৎ এখানে আমরা 20 × 4 80 টাকা এখানে আমরা টোটাল রেভিনিউ ইতিমধ্যে পেয়েছি। অপরপক্ষে মোট আমাদের এসির অবস্থান অনুযায়ী অর্থাৎ মোট ব্যয় আমরা বের করতে পারবো কিভাবে, যে গড় ব্যয় ইন্টু উৎপাদনের পরিমাণ। গড় ব্যয় আমাদের এখানে 25। আমরা যদি উদ্দীপকে ফিরে যাই, উদ্দীপকে ফিরে গেলে আমরা দেখতে পাবো যে গড় ব্যয় এসি এখানে কত 25-এ জি পয়েন্টে নির্দেশ করছে অর্থাৎ 25, এবং এর পাশাপাশি আমরা পরিমাণকে গুণ করে দিলাম 100, অর্থাৎ লোকসানের পরিমাণ মোট আয় হচ্ছে আমাদের 80 টাকা, মোট ব্যয় আমাদের 100 টাকা। তাহলে অবশ্যই আমাদের ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ক্ষতি হচ্ছে আমাদের কত -20 টাকা। অর্থাৎ উদ্দীপকের ভারসাম্য অনুযায়ী ক্ষতির পরিমাণ 20 টাকা। খুব সহজে আমরা বুঝে যেতে পারি। উদ্দীপকের ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে কি, মতামতের সপক্ষে যুক্তি যাও। এখন যদি একটি ফার্ম ভারসাম্য অবস্থাতে থাকার পরও স্বল্পকালে ক্ষতি হচ্ছে, লোকসান হচ্ছে, তারপরেও কি তার উৎপাদন চালিয়ে যাওয়া উচিত? ক্ষতি হওয়া সত্ত্বেও অবশ্যই উচিত। কারণ কি, স্থির ব্যয় বলে একটি কথা রয়েছে। যদি সেই একটি কারখানা যদি তার উৎপাদন কাজ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তারপরেও সেই কারখানাকে কিছু জিনিসের ব্যয় উঠাতে হয়। সেটি হচ্ছে কি, সেই কারখানায় কর্মরত কর্মকর্তাদের বেতন, কারখানার কারেন্টের বিল, কারখানার ট্যাক্স, এগুলোর খরচ উঠানোর জন্য অবশ্যই তাকে ক্ষতি সম্মুখীন করেও তাকে উৎপাদন চালিয়ে যেতে হবে, যেটি আমরা এখন লক্ষ্য করব। যে উদ্দীপকের ভারসাম্য অবস্থায় স্বল্পকালে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে, আমার মতামতের সপক্ষে যুক্তি কি যুক্তি আছে যে স্বল্পকালে কথাটি বলেছে, স্বল্পকালের কথাটি এখানে উল্লেখ করছে যে স্বল্পকালে কিছু জিনিস স্থির ব্যয় থাকে, সেগুলোকে ব্যয় চালানোর জন্য হলেও ক্ষতির সম্মুখীন করেও আমাদেরকে উৎপাদন চালিয়ে যেতে হবে। যেমন এখানে উদাহরণ যেগুলো বললাম, যন্ত্রপাতি, আসবাবপত্র, বিদ্যুৎ ইত্যাদির ভাড়া, রক্ষণাবেক্ষণের ব্যয় যেগুলো রয়েছে সেগুলো বহনের জন্য আমাকে উৎপাদন চালাতে হবে। উদ্দীপকের চিত্রে এমসি এবং এম রেখা ই বিন্দুতে ছেদ করে, সেখানে কি আমরা ভারসাম্য অর্জন করতে পারছি। ভারসাম্যর এখানে আমরা লক্ষ্য করছি যে মোট আয় 20 টাকা, ভারসাম্যের পরিমাণ 4, তাহলে 80 টাকা হচ্ছে মোট আয়, এবং মোট ব্যয় আমরা এখানে লক্ষ্য করছি 100 টাকা। অর্থাৎ টিসি ইজ গ্রেটার দ্যান টিআর, অর্থাৎ মোট ব্যয় আমার এখানে বেশি মোট আয় থেকে। যেহেতু মোট ব্যয় বেশি সেহেতু আমাদের এখানে ক্ষতির সম্মুখীন অবশ্যই আমরা এখানে করছি। কিন্তু চিত্রে এবিসি অর্থাৎ অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল রেখা, এই রেখার দ্বারা ফার্মের পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে জানা যায়, এবং উক্ত ফার্ম যতক্ষণ পর্যন্ত এবিসি রেখার উপরে অবস্থান করবে অর্থাৎ পরিবর্তনশীল ব্যয় অপেক্ষা মোট আয় যত বেশি থাকবে ততক্ষণ ক্ষতি স্বীকার করে উৎপাদন কাজ পরিচালনা করে যেতে হবে সেই স্থির ব্যয়গুলো বহন করে দেওয়ার জন্য। অর্থাৎ মোট আয় মোট পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি হলে তাতে মোট স্থির ব্যয়ের কিছুটা উঠে আসবে। তাই বলা যায় যে উদ্দীপকের ভারসাম্য অবস্থা যতই থাকুক না কেন, লোকসান হলেও উৎপাদন চালিয়ে যেতে হবে সেই স্থির ব্যয়গুলোকে বহন করে দেওয়ার জন্য। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কোনটা? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলো যে সকল বাজারে এক বা একাধিক কিছু
এক বা একাধিক কিন্তু অসংখ্য নয়, কিছু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতার অসম প্রতিযোগিতার ভিত্তিতে পণ্য ক্রয় বিক্রয় হয়, তাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা এখানে দেখছি একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প একই, একটু আগে পড়লাম যে একচেটিয়া বাজারে ফার্ম এবং শিল্প অভিন্ন, একই প্রশ্ন এখানে রিপিট হয়েছে। উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন এবং বিপণন যে বাজারে অন্তর্ভুক্ত তার 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। আমরা উদ্দীপক পড়ি যে একটি দ্বীপ জেলায় বহু সংখ্যক মুরগির খামার গড়ে উঠেছে। প্রত্যেক খামারিকে রহিম সাহেবের নিকট থেকে মুরগির খাদ্য সংগ্রহ করতে হয় এবং খামারিরা যে দাম বাড়াতে পারে না, রহিম সাহেব ইচ্ছা মতো দাম বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করতে পারলেও খামারিরা সেই দাম বাড়াতে পারছে না। রহিম সাহেবের অধিক মুনাফার কথা বিবেচনা করে অনেকেই মুরগি ডিমের ব্যবসা ছেড়ে খাদ্যের ব্যবসার দিকে ঝুঁকছে। তাহলে খামারিদের মুরগির ডিমের উৎপাদন এবং বিপণন যে ব্যবস্থা, বহু সংখ্যক খামারের ব্যবস্থা, এখানে মুরগির খামার গড়ে উঠেছে। বহু সংখ্যক যখন কথাটি বলবে তখনই বুঝে নিতে হবে যে এটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কারণ যেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা উপস্থিত থাকবে, একজন নয়। এই 3টি বৈশিষ্ট্য কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে 3টি বৈশিষ্ট্য: বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে, যেটি বলা হলো যে একটি বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে যারা দ্রব্য ক্রয় বিক্রয় করবে জনগণের কাছে। দ্বিতীয়টি সমজাতীয় দ্রব্য, অর্থাৎ একটি দ্রব্যই অনেকজন বিক্রেতা নিয়ে বসবে। আমরা উদ্দীপকে দেখলাম যে বহু সংখ্যক মুরগির খামার গড়ে উঠেছে, একই সমজাতীয় দ্রব্য। এবং তৃতীয়টি হলো বাজারের সম্বন্ধে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান, অর্থাৎ আমরা যখন ক্রেতা হিসেবে বিক্রেতার কাছে কোনো জিনিস ক্রয় করতে যাই তখন আমাদের সম্পূর্ণ একটি জ্ঞান রাখা উচিত যে বাজারের কোন জায়গায় কোন দোকানদারের কাছে গেলে আমরা কম দামে বা একটু কিছুটা সুলভ মূল্যে আমরা সেই জিনিসটা ক্রয় করতে পারবো। এই জ্ঞানটা যখন আমাদের ক্রেতার মধ্যে থাকবে এবং একই সাথে বিক্রেতার মধ্যেও সেই জ্ঞানটা থাকবে যে বাজারের আজকে অবস্থা অনুযায়ী বাজারের পণ্যের দাম নির্ধারণ করার ক্ষেত্রে সেই সময় বাজার সম্বন্ধে ক্রেতা বিক্রেতার পূর্ণ জ্ঞান অর্জিত হবে, সেই সময় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শর্ত পালিত হবে এবং সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হবে। অর্থাৎ বলা হচ্ছে উদ্দীপকে খামারিদের মুরগির ডিমের উৎপাদন এবং বিপণন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত, কারণ উদ্দীপকে বলা হয়েছে শুরুতে বহু সংখ্যক মুরগির খামার গড়ে উঠেছে। উদ্দীপকে মুরগির ডিমের উৎপাদন এবং বিপণনের সাথে রহিম সাহেবের মুরগির খামারের তুলনামূলক পার্থক্য, অর্থাৎ মুরগির ভিতরে যে খামারিদের যে বাজারটি ছিল সেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং রহিম সাহেবের যে ব্যবসার যে ধরনটা সেটা হচ্ছে একচেটিয়া বাজারের ধরন। একচেটিয়া বাজার এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে পার্থক্য যদি আমরা বের করতে পারি তবে এই প্রশ্নটির উত্তর আমাদের খুবই সহজ হবে। পার্থক্যটা আমরা দেখছি এখানে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার সংখ্যা এবং একচেটিয়ামূলক বাজারের ক্রেতার সংখ্যা প্রথমটিতে বলা হয়েছে। দ্বিতীয়টিতে বলা হয়েছে বাজারের পণ্যদ্রব্য একই দামে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একই দামে আমাদের পণ্য বিক্রয় করা হয়, কিংবা একচেটিয়া বাজারে দাম সর্বত্র সমান থাকে না, কারণ একচেটিয়া বাজারে সবাই চায় যে সর্বাধিক মুনাফা অর্জন করতে। তৃতীয়ত পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির একটি সুলভ একটি সুযোগ থাকে, দর কষাকষির মাধ্যমে আপনি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারবেন, কিন্তু একচেটিয়া বাজারে আপনি সেই সুযোগটি পাচ্ছেন না। আবার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের উপর কোনো বিশেষ ফার্মের প্রভাব থাকে না, কিন্তু একচেটিয়া বাজারে দামের উপরে বিশেষ ফার্মের প্রভাব দেখা যায়, কারণ এআর রেখা ডান দিকে নিম্নগামী হয়, যে কারণে উৎপাদনের বা বিক্রির পরিমাণ হ্রাস বৃদ্ধিটা আমরা একচেটিয়া বাজারে বেশি লক্ষ্য করে থাকি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মসমূহ অবাধে শিল্পে প্রবেশ করতে পারে, কিন্তু একচেটিয়া বাজারে অবাধে শিল্পে প্রবেশ করতে পারে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম কি করে কম থাকে, কিন্তু একচেটিয়া বাজারে তুলনামূলক দ্রব্যের দাম একটু বেশি থাকে, কারণ একচেটিয়া বাজারে একটু আগেই বলা হলো যে একচেটিয়া বাজারে ব্যবসায়ীগণরা সর্বাধিক মুনাফা তারা অর্জন করার আপ্রাণ চেষ্টা করে থাকে। উদ্দীপকে তাহলে মুরগির ডিমের উৎপাদন এবং বিপণনের বাজারে খামারিরা উৎপাদিত মুরগি ও ডিমের দাম ইচ্ছা মতো বাড়াতে পারে না, যার কারণ হলো কি যার কারণ রহিম সাহেবের সেই একচেটিয়া বাজারের প্রভাব, যেটি পার্থক্য এখানে উল্লেখ করে দেওয়া হলো। মনবস্থনী বাজার কাকে বলে? মনবস্থনী বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য বিক্রেতা থাকবে কিন্তু ক্রেতা থাকবে শুধুমাত্র একজন, সেই বাজারকে বলা হচ্ছে মনবস্থনী বাজার। যে বাজারে একমাত্র ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা, মনবস্থনী বাজার তাকে বলা হচ্ছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন প্রান্তিক আয় এবং গড় আয় দামের সমান থাকে, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বলা হয়েছে প্রান্তিক আয় MR ইকুয়াল টু গড় আয় AR, এটা কেন সমান থাকে? এটা সমান থাকার একটি মাত্র কারণ হচ্ছে যে এখানে যে দামটা, দ্রব্যের দামটা সর্বদা সমান থাকে এবং
শুধুমাত্র একটি ফার্মের দ্বারা এটি নির্ধারিত হয় না। যোগান বলা হয়েছে বাজারে দ্রব্যের চাহিদা যোগান দ্বারা দ্রব্যের দাম নির্ধারিত হয়। এই নির্ধারিত দামটি ফার্মকে গ্রহণ করতে হয় এবং এই দামেই দ্রব্য তারা জনগণের কাছে বা ক্রেতার কাছে বিক্রয় করতে বাধ্য থাকে। এই জন্য পূর্ণপরিতামূলক বাজারে P = AR = MR হয়ে থাকে সাধারণত। আমাদের যে উদ্দীপকটি একটি শহরে ডাব্লু নামের প্রতিষ্ঠান আবাসিক এলাকায় পানি সরবরাহ করে। প্রতিষ্ঠানটির মাসিক গড় ব্যয়, গড় আয় এবং প্রান্তিক আয় রেখা নিম্নে দেওয়া হয়েছে। উদ্দীপকের আলোকে প্রতিষ্ঠানটির মুনাফার পরিমাণ নির্ণয় করতে বলেছে আমাদের। মুনাফার পরিমাণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে স্বাভাবিক মুনাফা অর্জন হবে। দেখা যাক স্বাভাবিক মুনাফা কি অর্জন হয় কিনা আদৌ। প্রতিষ্ঠানের মুনাফা নির্ণয় করা হয়েছে চিত্রটির মাধ্যমে। এখানে ভারসাম্য নির্ণয় করা হয়েছে কোথায়? ই বিন্দুতে। অর্থাৎ এই চিত্রে ভারসাম্য নির্ণয় করা হয়েছে ই বিন্দুতে, যে বিন্দুতে এমসি রেখা এবং এমআর রেখা মিলিত হয়েছে। কারণ আমরা জানি যে এমসি রেখা এবং এমআর রেখা যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয় এবং সেই বিন্দুর ভারসাম্যের দামও নির্ধারিত হয়, ভারসাম্যের পরিমাণও সেখানে আমরা পেয়ে থাকি। অর্থাৎ এখানে ভারসাম্যের যে দাম এবং পরিমাণ রয়েছে, দাম এবং পরিমাণের সাথে আমরা যদি লক্ষ্য করি তাহলে ভারসাম্যের দাম 200, ভারসাম্যের পরিমাণ হলো 50। টোটাল রেভিনিউ আমরা জানি যে ভারসাম্যের দামকে পরিমাণ দ্বারা গুণ করলেই পেয়ে যাব। তাহলে ওখানে গুণ করে আমরা পেয়েছি 10,000 এবং অ্যাভারেজ কস্টের অবস্থা অনুযায়ী আমরা মোট ব্যয়টিকে পেয়ে থাকবো। সাধারণত অ্যাভারেজ কস্টের অবস্থান হচ্ছে 150-এ, অর্থাৎ এফে। তাহলে এফকে যদি আমরা 150কে যদি পরিমাণ 50 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে অ্যাভারেজ কস্টও পাচ্ছি। আমরা জানি যে মুনাফা টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে মুনাফা। এখানে লক্ষ্য করছি টিআর মাইনাস টিসি 10,000 মাইনাস 7,500 থাকছে 2,500, অর্থাৎ এখানে মুনাফাটি 2,500-এ পরিণত হয়েছে, অর্থাৎ মুনাফা পরিমাণ 2,500। উদ্দীপকের চিত্রে এসি রেখা যদি জি বিন্দুতে স্পর্শ করে তাহলে মুনাফার পরিমাণ ব্যাখ্যা করো। অর্থাৎ যদি এসি রেখাটি এখানে না হয়ে যদি এইভাবে করে যেত তাহলে আমাদের জি বিন্দু স্পর্শ করে এসি রেখা যদি গমন করতো তাহলে আমাদের মুনাফার পরিমাণটা আসলে কতটুকু হতো সেটি আমরা লক্ষ্য করি। উদ্দীপকের চিত্রে এসি রেখা জি বিন্দুতে যদি স্পর্শ করে যায় তবে এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, এখানে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জন হবে। কারণ স্বাভাবিক মুনাফা অর্জন আমরা কাকে বলেছি? যখন মুনাফা দেখব যে আয় এবং ব্যয় দুটি সমান অর্থাৎ শূন্য হচ্ছে তখন আমরা সেটিকে স্বাভাবিক মুনাফা বলে আখ্যায়িত করছি। এবং এখানে লক্ষ্য করতেছি যে এসি রেখাকে যদি আমরা জি বিন্দু দিয়ে গমন করে নিয়ে যাই তাহলে জি বিন্দুতে গমন করে নিয়ে গেলে আমাদের মোট আয় আমরা ইতিমধ্যে জেনেছি যে 10,000 এবং এসি রেখা AC1 যেটা আমরা বলেছি নতুন করে জি বিন্দুতে তাহলে সেটি হচ্ছে 50 আবার 200, তাহলে পরিমাণ 50 এবং হচ্ছে এসি রেখার মোট ব্যয় 200, তাহলে আবারও 10,000। তাহলে টিআর মাইনাস টিসি আমরা তাহলে জানি মুনাফা বের করার সূত্র, সেখান থেকে 10,000 মাইনাস 10,000 আসছে 0, অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জন করেছে প্রতিষ্ঠানটি যদি এসি রেখা জি বিন্দু দিয়ে গমন করে। ফার্ম কি? ফার্ম হচ্ছে কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারীর একক প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। এবং পরবর্তীতে বলা হচ্ছে একচেটিয়া বাজারে ফার্ম শিল্প একই হয় কেন? একই প্রশ্ন বারবার আসার কারণটি কি তোমরা বুঝতে পারছো? একই প্রশ্ন বারবার আসার কারণ হচ্ছে এই প্রশ্নটির গুরুত্ব এবং এই প্রশ্নটি বারবার আসার প্রবণতাটা, এটি মার্ক করে রাখা অবশ্যই উচিত। যে প্রশ্নটি বারবার আসছে এই প্রশ্নটি ভবিষ্যতেও বারবার আসবে। উদ্দীপকের আলোকে চিনির গড় আয় রেখা আমরা লক্ষ্য করতে পারছি এখানে একটি রেখা উল্লেখ করা আছে যে পরিমাণ 1, 2, 3, 4, 5 এবং চিনির দাম 70 একই দাম এখানে উল্লেখ করছে। গড় আয় রেখাটা আমরা একটু লক্ষ্য করব। এখানে বলা হয়েছে যে কোনো ফার্মের গড় আয় AR = P, অর্থাৎ আমরা জানি যে কোনো ফার্মের গড় আয় কি হয়? দামের সমান হয় কোথায়? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তাই উদ্দীপকের দাম হলো AR, অর্থাৎ উদ্দীপকের যে গড় আয় সেই গড় আয়টাই হলো উদ্দীপকের দাম। চিত্রে আমরা ভূমি বরাবর দিয়েছি বিক্রয়ের পরিমাণ এবং হচ্ছে যে লম্ব বরাবর দিয়েছি গড় আয় বা দাম। 70 টাকা দামে বিক্রয়ের পরিমাণ 1 সমন্বয়ক বিন্দু 1। তাহলে আমরা একইভাবে স্থির দাম যদি আমরা একটা ABCD যেহেতু দাম সব কিছু সমান, যদি আমরা সমানভাবে একটা চিত্র এঁকে যাই তাহলে আমরা দেখব যে সমানভাবে চিত্র যদি আমরা আঁকে যাই তাহলে দেখব যে আমাদের P = AR = MR আমরা পাচ্ছি। এই রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে, অর্থাৎ পূর্ণ পরিতামূলক বাজারে ভূমি অক্ষের সমান্তরাল P, AR, MR তিনটিরই অবস্থান থাকে, যেটি পরবর্তীতে বলা হয়েছে।
আবার এখানে দেখা পাচ্ছি আমরা যে তেলের দাম এখানে উল্লেখ করছি চিনির পাশাপাশি, যে তেলের বাজারটি কি ধরনের বাজার উদ্দীপকে উল্লেখ করো। আমরা দেখছি যে 1 এককে 180, 2 170, 3 160, 140, 130, অর্থাৎ এখানে একচেটিয়া বাজারের এখানে একটি উল্লেখ আমরা তেলের বাজারে লক্ষ্য করছি। আমরা যদি রেখাটি এখানে আঁকি তাহলে আমরা দেখব 1 2 3 4 5 নিম্নগামী হচ্ছে, ডান থেকে বামে আমাদের এখানে নিম্নগামী হচ্ছে, কারণ আমরা ভূমিতে বিক্রয়ের পরিমাণ এবং লম্ব আকারে গড় আয় উল্লেখ করেছি। এবং যখন আমরা বিন্দুটি আঁকছি অর্থাৎ এআর রেখাটি যখন আমরা এখানে পাচ্ছি, এআর রেখাটি দেখতেছি যে ডানে নিম্নগামী, অর্থাৎ সাধারণত একচেটিয়া বাজারে গড় আয় বা দাম রেখা এআর ইকুয়াল টু পি বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে, অর্থাৎ বাম থেকে ডান দিকে আসতেছে নিম্নগামী। পূর্ণপতিতামূলক বাজারে এআর ইকুয়াল টু এমআর অর্থাৎ ইকুয়াল টু পি রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এবং একচেটিয়া বাজারে ফার্ম বাজার দামকে প্রভাবিত করতে পারে। আমরা জানি যে একচেটিয়া বাজারে ফার্ম কি করে, বাজারের দামকে প্রভাবিত করে, যে কারণে আমরা লক্ষ্য করব যে একচেটিয়া বাজারে ফার্ম প্রভাবিত করে, তাই বাজারে এআর ইকুয়াল টু পি রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়, কারণ সেখানে দাম বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু বেশিরভাগ একচেটিয়া বাজারের দাম বেশি হয়, সেটি আমরা লক্ষ্য করি। একচেটিয়া উদ্দীপকে তেলের বাজারটি একচেটিয়া বাজার, যার প্রধানত কারণ হলো বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং ফার্মের অবস্থা বা প্রভাব সম্পূর্ণরূপে বিরাজমান। বাজার কাকে বলে আবার একই অবস্থা চলে আসছে, এবং পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। কেন বলা হয়? কারণ বলা হওয়ার কারণ হচ্ছে যে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে শুধুমাত্র একটি ফার্ম পণ্য উৎপাদনে তারা জড়িত থাকে না, বরঞ্চ কয়েকটি ফার্ম মিলিতভাবে একটি পণ্য উৎপাদন করে, যার কারণে চাহিদা এবং যোগানের সমন্বয়ে বাজারে যে দাম নির্ধারিত হয়, চাহিদা এবং যোগানের সমন্বয়ে যে দাম নির্ধারিত হয়, বাজারের প্রত্যেকটি বিক্রেতা সেই দামেই ক্রেতার কাছে সে পণ্য বিক্রয় করে, এবং তাই কারণে হচ্ছে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে দাম গ্রহীতা বলা হয়। একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য রেখা উদ্দীপকে দেওয়া রয়েছে, উদ্দীপকের আলোকে মুনাফার পরিমাণ নির্ধারণ করো। আচ্ছা, উদ্দীপকগুলিকে চিত্র অনুযায়ী একটি পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার, পূর্ণপ্রতিযোগিতামূলক বাজার পূরণ করতে কয়টি শর্তের প্রয়োজন? 2টি শর্তের অবশ্যই পালন করতে হবে। প্রথম শর্ত এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, অর্থাৎ প্রান্তিক আয় ইকুয়াল টু প্রান্তিক যে ব্যয়টি রয়েছে সেটি সমান হতে হবে। দ্বিতীয় পর্যাপ্ত শর্ত হলো যে এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠে যাবে। এছাড়া এই বাজারে এসি রেখার অবস্থানের উপরই আমাদের মুনাফার অবস্থাটা নির্ণয় করবে বা নির্ভর করবে, যেটি পূর্ব অঙ্কটি করা হয়েছে, একদম একই অঙ্ক বারবার আসছে, খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটি আসে যে মুনাফা নির্ণয় করতে হবে, হয় লোকসান হবে, স্বাভাবিক মুনাফা হবে, অথবা মুনাফা হবে। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে মোট আয় 10,000, মোট ব্যয় 5,000, তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটি থাকছে সেটা হচ্ছে 5,000, সেটি তার মুনাফা হয়েছে। 100 একক উৎপাদন স্তরে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে যদি 150 টাকা হলো, তাহলে ফার্মের ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে? যদি 100 জায়গায় যদি ভারসাম্যের 150 হয়, তাহলে কি প্রভাব পড়তেছে? সেখানে লোকসানের শিকার হবে সেই ফার্মটি বা সেই হচ্ছে উৎপাদন ব্যবস্থাটি, লোকসান স্বীকার করে উৎপাদন চালিয়ে যেতে হবে তাদেরকে। এখানে আমরা ছকে দেখতে পাচ্ছি যে ভূমি বরাবর বিক্রয়ের পরিমাণ এবং লম্ব বরাবর দাম, আয় এবং ব্যয়ের পি, আর এবং সি এর কথা উল্লেখ করা হয়েছে, এবং যেখানে দেখা যাচ্ছে যে ই বিন্দুতে তারা ভারসাম্য অর্জন করেছে, এবং ই বিন্দুতে ভারসাম্যের যে পরিমাণটা ছিল সেই পরিমাণটা হচ্ছে দাম হচ্ছে 100 টাকা এবং পরিমাণ হচ্ছে 100 একক, অর্থাৎ টি আর আমরা জানি 10,000 আগের অঙ্গে পেয়েছি, এবং এসির অবস্থান নতুন অনুযায়ী হচ্ছে 150, কারণ 100 থেকে 150 করা হয়েছে। 100 থেকে 150 করার কারণে আমাদের বিক্রয়ের পরিমাণ 100 এবং হচ্ছে আমাদের দাম এবং আয় বা ব্যয় করা হয়েছে কত? 150, অর্থাৎ আমরা এখানে মোট ব্যয় পালন করবো 150 ইন্টু 100, 15,000। তাহলে 10,000 থেকে 15,000 যদি বাদ দেই, তাহলে আমাদের মাইনাস 5,000 লোকসান হচ্ছে। এক্ষেত্রে মুনাফা ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঋণাত্মক মানে লোকসান, ফার্মটি লোকসানের মুখোমুখি হবে কত? ক্ষতি হবে 5,000 টাকা। তাহলে যদি আমরা 100 একক উৎপাদন স্তরে গড় বৃদ্ধি পেয়ে যদি আমরা 150 টাকা হলে 150 টাকা যদি করে থাকি, তাহলে হচ্ছে ফার্মটি ভারসাম্যের দিক থেকে উপর নেতিবাচক প্রভাব পড়বে, অর্থাৎ নেতিবাচক মানে ক্ষতির সম্মুখীন হবে। পরবর্তীতে বলা হচ্ছে ফার্ম কি? ফার্ম আমরা অবশ্যই জেনেছি, কোনো নির্দিষ্ট একটি দ্রব্য উৎপাদনকারী একক প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফার্ম। একচেটিয়া বাজারে পি ইকুয়াল টু এআর গ্রেটার দেন এমআর কেন হয়? কারণ হচ্ছে যে একচেটিয়া বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী কোনো ফার্মের নিকট পরিবর্তক দ্রব্য থাকে না, অর্থাৎ ওই বাজারে একটিমাত্র দোকানদারি, একটিমাত্র বিক্রেতাই আপনার কাছে একটিমাত্র দ্রব্য বিক্রি করবে, আপনার ক্রেতার কাছে একটিমাত্র দ্রব্য বিক্রি করবে, অন্য কোনো ফার্ম আমাদের প্রবেশ করার কোনো সুযোগ পাবে না। অর্থাৎ ফার্মকে বাজার দাম মেনে নিতে হয় না, কারণ
ফার্ম নিজেই একটা বাজার দাম দেয়, বাজারে যে দাম চলছে সেই দাম ফার্ম মেনে নেয় না, তাই সে বাজার দাম প্রান্তিক আয়ের চেয়ে বেশি ধার্য করে। একচেটিয়া বাজারে দাম গড় আয় প্রান্তিক আয়ের চেয়ে বেশি হয়, অর্থাৎ একচেটিয়া বাজারে পি ইকুয়াল টু এআর গ্রেটার দেন এমআর হচ্ছে। একটি উদ্দীপক এখানে দেওয়া রয়েছে, উদ্দীপক থেকে ফার্মটির মুনাফা পরিমাণ নির্ণয় করতে হবে। একই অবস্থা এখানে ইতে হচ্ছে ভারসাম্য রয়েছে, এই ভারসাম্যর কারণে এটাই হচ্ছে দাম, এটার পরিমাণ। আমরা যদি হচ্ছে মুনাফা বের করতে চাই একইভাবে করতে হবে। পূর্ণ বৈধতামূলক বাজার দুটি শর্ত পালন করতেছে, তাহলে আমরা দেখতেছি এখানে যে উদ্দীপকে যদি আমরা চলে যাই যে এখানে 15 হচ্ছে তার দাম এবং 20 হচ্ছে তার পরিমাণ, 15-20 গুণ করে টোটাল রেভিনিউ পাবো আমরা। টোটাল রেভিনিউ পাওয়ার পরে আমরা লক্ষ্য করতেছি যে এসি হচ্ছে এখানে এভারেজ কস্ট 10, তাহলে 10-20 যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, আমাদের পরিমাণটা পাচ্ছি, পরিমাণটা পাওয়ার সাথে সাথে আমাদের হচ্ছে যে 200 100, তাহলে 100 টাকা আমাদের মুনাফা হচ্ছে। মুনাফা নির্ণয়ের অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক মনোযোগ দিয়ে এটা করতে হবে, কারণ বারবার এই জিনিসটা প্রত্যেকটা সৃজনশীলেই আমরা দেখতে পাচ্ছি তাকে। এসি রেখা জি বিন্দু যদি স্পর্শ করে, সম্পূর্ণরূপে আগের অঙ্কটা, যদি জি বিন্দু স্পর্শ করে যদি চলে যায় তাহলে কি হবে, স্পর্শ করে যদি চলে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমার লস হচ্ছে, আমার ক্ষতি হবে যদি জি বিন্দু করে এসি রেখা চলে যায়। আমরা এই অঙ্কটা পূর্ব করেছি, বেশ সহজ। মনবশ্রেণী কি, মনবশ্রেণী হচ্ছে যে বাজারে একমাত্র ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকবে। একই প্রশ্ন রিপিট হয়েছে বারবার। ফার্ম শিল্প কি এক হতে পারে, ফার্ম শিল্প কি এক হতে পারে, এক হতে পারে। কোথায় এক হতে পারে, একচেটিয়া বাজারে এক হতে পারে। কারণ একচেটিয়া বাজারে কি বলা হয়েছে যে একচেটিয়া বাজার একক ফার্মের বাজার, তাই একচেটিয়া বাজারে একটা ফার্ম থাকার কারণে ওটাই ফার্ম ওটাই শিল্প। ওই যাই লাই তাও কতু যে বলা হয়, ঠিক তেমনই ভাবে একচেটিয়া বাজারে যেটাই ফার্ম সেটাই শিল্প। উদ্দীপকে দেওয়া আছে সকল ওষুধ কোম্পানি বাংলাদেশের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদিত ওষুধ নির্দিষ্ট দামে বিক্রি করে। দেশের ওষুধের অসংখ্য উৎপাদনকারী ক্রেতা রয়েছে, ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মোট আয় মোট ব্যয় সমান। তাহলে উল্লেখিত ওষুধের বাজার কোন ধরনের বাজার, পূর্ণপ্রতিতামূলক বাজার। কারণ কি, পূর্ণপ্রতিতামূলক বাজার একটা নির্দিষ্ট দামে বিক্রি করতেছে, তাহলে পূর্ণপ্রতিতামূলক বাজারে হওয়ার পেছনের কারণ, তার বৈশিষ্ট্যগুলো এখানে সুন্দর করে উল্লেখ করে দেওয়া রয়েছে। পরবর্তী উদ্দীপকের আলোকে ওষুধের বাজারে একটি ফার্মের স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে দেখাতে বলেছে। যদি আমরা লক্ষ্য করি যে উদ্দীপকের বাজারটি, ওষুধের বাজারটি পূর্ণপ্রতিতামূলক বাজার, মাথায় রাখতে হবে যে দেশের ওষুধ কোম্পানির যে বাজার সেটা হচ্ছে পূর্ণপ্রতিতামূলক বাজার। সেই বাজারটিকে চিত্রের মাধ্যমে এখানে আমরা লক্ষ্য করা যাচ্ছে। সেটি কিভাবে, যে উদ্দীপকে উল্লেখ আছে যে প্রতিষ্ঠানগুলোর মোট আয় এবং মোট ব্যয় সমান এবং নির্দিষ্ট একটি জায়গা থেকে দাম হচ্ছে নির্ধারিত করে দেওয়া হয়, তাহলে সবারই মুনাফা সমান হয়ে থাকে। তাহলে আমরা এই যে চিত্রটা এখানে আমরা আজকে চিত্রটা যে আমরা এখানে পাচ্ছি, চিত্রটা এখানে যে ভূমি বরাবর উৎপাদনের পরিমাণ এবং লম্ব বরাবর দাম আয় ব্যয় এখানে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ই বিন্দুতে আমাদের ভারসাম্য আমরা এখানে অর্জন করতেছি, ভারসাম্য অর্জিত হচ্ছে, সেখানে পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর, অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হওয়ার পেছনে সেখানে দাম এ আর এম দাম এবং হচ্ছে যে গড় আয় এবং প্রান্তিক আয় সবগুলো সমান হচ্ছে পূর্ণপ্রতিতামূলক বাজারের ক্ষেত্রে। পূর্ণপ্রতিতামূলক বাজারের ক্ষেত্রে সমান হওয়ার কারণে আমরা যদি দেখি যে মোট আয় তাহলে কত হচ্ছে পি ইন্টু কিউ, অর্থাৎ পি ইন্টু কিউ মোট আয় হচ্ছে তাহলে ওপি ও কিউ, ওপি এবং ও কিউ এটা হচ্ছে আমার মোট আয়, মোট ব্যয় হচ্ছে ওপি ইন্টু ও কিউ, মোট ব্যয় হচ্ছে ওপি ইন্টু ও কিউ। অর্থাৎ ফার্মের যে মুনাফাটি, সেই মুনাফাটি হচ্ছে টিআর মাইনাস টিসি, অর্থাৎ মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটি পাওয়া যাচ্ছে আমাদের সেটা হচ্ছে শূন্য। অর্থাৎ ওপি ই কিউ, ওপি ই কিউ থেকে আবার আমরা বাদ দিচ্ছি ওপিই কিউ, মানে শূন্য আসছে। তাহলে ওষুধ বাজারে পূর্ণপ্রতিতামূলক বাজারে আমরা লক্ষ্য করতে স্বাভাবিক মুনাফা অবস্থায় ভারসাম্য অর্জিত হচ্ছে। অর্থনীতিতে বাজার বলতে কি বোঝায়, আবার একই প্রশ্ন সবার সামনে চলে আসছে। বাজার বলতে নির্দিষ্ট জায়গাতে এখানে কিনা নির্দিষ্ট দামের উপর ভিত্তি করে নির্দিষ্ট দ্রব্য বা অন্য কোনো দ্রব্য অসংখ্য ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে আদান প্রদান করা, তাকে বাজার বলা হচ্ছে। পূর্ণপ্রতিতামূলক বাজারে পিআর ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর কেন হয়? কারণ হচ্ছে যে পূর্ণপ্রতিতামূলক বাজারে নির্দিষ্ট কোনো ফার্ম তাদের প্রভাব বিস্তার করে না, কয়েকটি ফার্ম মিলে নির্দিষ্ট দাম ঠিক করে, যে দামের উপর ভিত্তি করে বিক্রেতাগণ ক্রেতাগণের কাছে দ্রব্য ক্রয় বিক্রয় করে, যে কারণে পি ইকুয়াল টু এআর ইকুয়াল টু এমআর হয়ে থাকে। উদ্দীপকের আলোকে আমরা এখানে উদ্দীপকটি লক্ষ্য করছি, মোট আয় মোট খরচ মুনাফার পরিমাণ নির্ণয় করো। মোট আয় মোট খরচ মুনাফার পরিমাণ পূর্ণপ্রতিতামূলক বাজারে যেটাই দাম সেটাই
মোট যেটাই মোট আয়, যেটাই মোট খরচ, মোট এবং হচ্ছে মুনাফার পরিমাণ আমরা যদি লক্ষ্য করি, যে পূর্ণপ্রতিমূলক বাজার হওয়ার পেছনে দুইটি শর্ত অবশ্যই পালন করতে হবে। প্রথম শর্ত এমআর ইকুয়াল টু এমসি হতে হবে, এবং দ্বিতীয় শর্ত এমসি রেখা এমআর রেখাকে নিজের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠতে হবে, যেটি আমরা এখানে লক্ষ্য করলাম। এবং এখানে আমরা সকল প্রকার বিশ্লেষণ দেওয়ার পরে মোট আয় একই পরিমাণে সব হচ্ছে, একই পরিমাণে আমরা এখানে মোট আয় পাচ্ছি, মোট আয়ের পরে মোট ব্যয় পাচ্ছি। এবং মুনাফা আমাদের কিভাবে অর্জন করে, মুনাফা অর্জনের ক্ষেত্রে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যা আসতেছে তাই হচ্ছে আমাদের মুনাফা। আবারও বলে দিচ্ছি যে এই অ্যালফাবেট সমন্বয়ে যে সকল অঙ্ক মুনাফার ক্ষেত্রে রয়েছে, এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। বোর্ডে অনেকবারই আসবে একমাত্র স্টুডেন্টদেরকে ঝামেলায় ফেলানোর জন্য। এই অঙ্কটা বারবার করে যাও, পারলে মুখস্থ করে যাও যদি না পারো, কারণ এই জিনিসটা বুঝতে হবে রেখার মাধ্যমে। পরের প্রশ্ন, উদ্দীপকে এসি রেখা ই বিন্দুতে যদি স্পর্শ করে তাহলে ফার্মটি কি ধরনের মুনাফা অর্জন করবে। বলা হয়েছে কি যে যদি এসি রেখা ই বিন্দুতে উপরের দিকে যদি উঠে তাহলে কি তাদের হবে, লোকসান নাকি স্বাভাবিক মুনাফা নাকি আসলে মুনাফা করবে। তাহলে আমরা লক্ষ্য করি সেটি কি করছে, সেটি স্বাভাবিক মুনাফা অর্জন করবে যদি ই বিন্দুতে পৌঁছায়। এসি রেখাটি এখানে ছিল, এসি রেখাটিকে যদি আমরা ই বিন্দুতে নিয়ে যাই, অর্থাৎ যে এখানে নিয়ে আসছি, তবে আমাদের কি হবে, এসি রেখাটি ই বিন্দুতে নিয়ে আসতে একই প্রসেস, জাস্ট আমাদের চিত্রতে একটু পরিবর্তন আনতে হবে। সেটি এসি রেখাকে ই বিন্দুতে গমন করতে হবে, এবং গমন করার পরে একই সূত্রের আদলে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। টিআর বের করতে হবে প্রথমে, অর্থাৎ টোটাল রেভিনিউ বের করলাম, তারপরে হচ্ছে টিসি বের করব। টিসি বের করার পরে আমরা বিয়োগ করে দেখব যে শূন্য আসতেছে, অর্থাৎ টিআর এবং টিসি দুটোই সমান হবে, অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জন হবে। মুনাফাটি স্বাভাবিক থাকবে যদি আমরা ই বিন্দুতে গমন করে নিয়ে যাই। অলিগোপলি বাজার বলতে কি বোঝানো হয়? অলিগোপলি বাজার বলতে স্বল্প সংখ্যক ফার্ম কোনো দ্রব্যের উৎপাদন বা বিক্রয় করাকে বোঝায়। বলা হয়েছে যে অলিগোপলি বাজার বলতে স্বল্প সংখ্যক ফার্ম যেখানে কোনো দ্রব্যের উৎপাদন বা বিক্রয় করবে, যেখানে অধিক সংখ্যক কোনো ফার্ম থাকবে না, নির্দিষ্ট কোনো একটি ফার্ম থাকবে না, অল্প কিছু ফার্ম থাকবে, যারা বলা হচ্ছে যে একের অধিক 2 থেকে 10 জন, 10 ক্রস করবে না, এই 2 থেকে 10টি ফার্ম থাকবে বা বিক্রেতা থাকবে যারা কোনো দ্রব্যকে ক্রয় বিক্রয় করবে। অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণপ্রতিমূলক থেকে আলাদা করে। হ্যাঁ, কেন করে? কারণ একচেটিয়া বাজার হলো যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী থাকবে, যেখানে হচ্ছে কোনো ফার্মের অবাধে প্রবেশ বা অবাধে প্রস্থান করার সুযোগ থাকবে না, এবং কোনো দ্রব্যের কোনো ঘনিষ্ঠ পরিবর্তকও থাকবে না। কিংবা অপরপক্ষে পূর্ণপ্রতিমূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা স্বাধীনভাবে দর কষাকষির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করবে, এবং সেখানে কোনো দ্রব্যের পরিবর্তকও থাকবে, কোনো সমস্যা হবে না। যেহেতু একচেটিয়া বাজারে প্রবেশের বাধা থাকে, সেহেতু অবাধ প্রবেশ এবং প্রস্থান একচেটিয়া বাজারকে পূর্ণপ্রতিমূলক বাজার থেকে অবশ্যই আলাদা করে। এখানে একটি উদ্দীপক উল্লেখ করা হয়েছে ফার্মের মুনাফা। একই জিনিস, এসি রেখা কে বিন্দু দিয়ে গমন করলে ফার্মের উপর কোনো প্রভাব পড়বে কিনা। এই যে এসি রেখা যদি কে দিয়ে যদি গমন করে তাহলে কোনো প্রভাব পড়বে কিনা। আমাদের দেখছি যে যদি কে দিয়ে গমন করে তাহলে অবশ্যই আমরা জানি যে লোকসানের সম্মুখীন হবে। এরকম অঙ্ক আমরা পূর্বেও করেছি সৃজনশীলে, আমরা দেখি এটাতে যে হ্যাঁ, এই যে অবশ্যই সেখানে বলা হয়েছে লোকসানের কথা উল্লেখ করা রয়েছে যদি আমাদের এসি রেখাটি কে বিন্দু দিয়ে গমন করে যায়। কারণ আমরা যদি দেখি কে বিন্দু দিয়ে গমন করে যায়, টোটাল রেভিনিউ আমরা দেখেছি 1000 টাকা অবশ্যই আগেই পাইছি, এবং পরবর্তীতে এসি রেখা কে বিন্দু দিয়ে যদি যায় তাহলে 30, তাহলে 30 50 গুণ করে আমরা পাচ্ছি 1500। যেখানে আমাদের মোট আয় হচ্ছে 1000, সেখানে মোট ব্যয় 1500, আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছে কত, 500। যদি এসি রেখা কে বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে আমাদের সেই ফার্মটি, সেই উৎপাদনকারী কারখানাটি আমাদের ক্ষতির সম্মুখীন হবে। শিল্প কি? শিল্প হচ্ছে কোনো নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী সকল ফার্মের সমষ্টিকে শিল্প বলে। খুব সহজ ভাষায় যদি বলি যে শিল্প কাকে বলে, শিল্প হচ্ছে যে কয়েকটি ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। একটি ফার্ম না, দুইটি ফার্ম না, কয়েকটি ফার্মের সমষ্টিকে বলা হয় শিল্প। একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্ম সবসময় কি অস্বাভাবিক মুনাফা অর্জন করে? না, সবসময় একটি
একটি ফার্ম একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে না। সর্বোচ্চ মুনাফা অর্জন করা একচেটিয়া কারবারির বা একচেটিয়া বাজারের সবসময় উদ্দেশ্য থেকে থাকে। এই উদ্দেশ্যকে সামনে রেখে উৎপাদন করতে গিয়ে স্বল্পকালে ফার্ম তিনটি অবস্থার সম্মুখীন হয়, সেটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা, ক্ষতি বা লোকসান এবং তৃতীয়টি হলো স্বাভাবিক মুনাফা। তাই বলা যায় যে স্বল্পকালে একচেটিয়া বাজার একাই সবসময় অস্বাভাবিক মুনাফা অর্জন করে না, তিন ধরনের মুনাফা অর্জন হয়। ইতিমধ্যে বলা হয়েছে যে স্বাভাবিক মুনাফা, ক্ষতি বা লোকসান এবং আরেকটি হচ্ছে অস্বাভাবিক মুনাফা। একটি উদ্দীপকটি দেওয়া হয়েছে, উদ্দীপকতে ভারসাম্য বিন্দুতে মোট আয় এবং মোট ব্যয় নির্ণয় করতে বলছে। ভারসাম্য বিন্দু আমাদের কোনটা? ই। এখানে আমাদের মোট আয় মোট ব্যয় নির্ণয় করতে বলা হয়েছে। যেখানে বলা হচ্ছে যে ভারসাম্য বিন্দু ই, যেখানে কিনা মোট ভারসাম্যের পরিমাণ হচ্ছে 150 একক এবং ভারসাম্যের যে আয় বা দাম বা ব্যয় সেটা হচ্ছে 15। তাহলে আমরা জানি যে টি আর ইকুয়াল টু পি ইন্টু কি কিউ, তাহলে 15 ইন্টু 150 2250। আবারও এখানে দেখা যাচ্ছে যে মোট ব্যয় এসি ইন্টু কিউ একই একক নির্ধারণ করছে, তাহলে হচ্ছে যে 2250 এবং 2250। তাহলে এখানে বলা হচ্ছে যে ভারসাম্য বিন্দুতে মোট আয় কত? 2250 এবং মোট ব্যয়ও 2250, দুটি সমান হচ্ছে। কারণ আমরা জানি পুনর্বিতরণমূলক বাজারে একই জায়গায় পি ইকুয়াল টু এ আর ইকুয়াল টু এম আর হয়, তারা হচ্ছে ভূমির সমান্তরাল হয়ে থাকে, তাহলে সেখানে সবকিছু সমান থাকে। গড় খরচ 10 হলে মুনাফার পরিমাণ নির্ণয় করে এর ধরন ব্যাখ্যা করো। যদি গড় খরচ, যদি অ্যাভারেজ কস্ট যদি 10 হয়, অর্থাৎ 10 যদি হয় তাহলে আমাদের কি হচ্ছে দেখা যাক। 10 যদি হয় তারা ফার্মটি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্যে উপনীত হবে। কারণ আমরা এখানে লক্ষ্য করতেছি যে এসি রেখাটা আমাদের 10-এ যখন চলে আসতেছে এসি রেখাটা, তখন অস্বাভাবিক মুনাফা অর্জন করতেছে ফার্মটা। আমরা যদি অঙ্কের মাধ্যমে লক্ষ্য করি যে মোট আয় আমাদের এখানে দেওয়া আছে 15 ইন্টু 150, কারণ এখানে আমরা মোট আয় আগে থেকে 15 ইন্টু 150 2250 ধরেছি। এবং এসি রেখার অবস্থানের উপরে আমরা জানি যে এসি রেখার অবস্থানের উপরে টোটাল কস্টটা মোট যে ব্যয় সেটা নির্ধারণ করা হয়। তাহলে এসি রেখার নতুন অবস্থান হলো 10, তাহলে 10 ইন্টু যে 150, তাহলে আমরা এখানে 1500 পাইছি মোট ব্যয়। এবং আমরা জানি যে মুনাফা অর্জনের সূত্রটা, মুনাফা বের করার সূত্রটা হচ্ছে কি মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে যেটি থাকে সেটি হচ্ছে আমাদের মুনাফা। তা আমরা এখানে 2250 থেকে 1500 বিয়োগ করলে 750 থাকতেছে। অর্থাৎ যদি আমরা গড় খরচ যদি আমরা 10 করি, তাহলে ফার্মটি অস্বাভাবিক একটি মুনাফা অর্জন করতে সক্ষম হচ্ছে। তো মূলত এই ছিল চতুর্থ অধ্যায় বাজার থেকে সব গুরুত্বপূর্ণ সৃজনশীলের আমাদের সৃজনশীল নিয়ে হচ্ছে যে আমাদের একটা আয়োজন। এখানে চতুর্থ অধ্যায়ে আমি আবারও একটু বলতে চাই যে চতুর্থ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে যেটি সবার প্রথমে থাকবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। যে জ্ঞানমূলক প্রশ্নগুলোকে অবশ্যই আমাদের পড়তে হবে বই থেকে, যে বাজার কাকে বলা হচ্ছে, পুনর্বিতরণমূলক বাজার কাকে বলা হচ্ছে, পার্থক্য কি, ফার্ম কাকে বলা হয়, শিল্প কাকে বলা হচ্ছে, একচেটিয়া বাজার কাকে বলা হচ্ছে, দুটি বাজারের মধ্যে পার্থক্য কি বলা হচ্ছে, অলিগোপলি বাজার কাকে বলা হচ্ছে, মনোপসনি বাজার কাকে বলা হচ্ছে, মনোপলি বাজার কাকে বলা হচ্ছে। অর্থাৎ বাজারের যে ক্লাসিফিকেশনগুলো রয়েছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যদি শুরুতেই প্রথমে লিখে দিই এখানে বাজারের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, এটি খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে ক নম্বর এবং খ নম্বরের জন্য। কিংবা আরও যদি থাকে যে পার্থক্য, দুইটি জিনিস ফার্ম শিল্পের মধ্যে পার্থক্য থাকতে পারে দুটি বাজারের মধ্যে পার্থক্য। পরবর্তীতে যেটি থাকে সেটি হচ্ছে মুনাফা নির্ণয়। মুনাফা নির্ণয়টা খুবই গুরুত্বপূর্ণ। মুনাফা নির্ণয়টা এমন হবে যে ফার্মটির কি স্বাভাবিক মুনাফা চলছে, অস্বাভাবিক মুনাফা, নাকি ক্ষতির লোকসান হচ্ছে। ক্ষতির লোকসান দিয়ে একটি প্রশ্ন খুবই বারবার আসে যে ক্ষতির লোকসান, ক্ষতি হয়েও ফার্মটি উৎপাদন কি চালানো উচিত কি উচিত না, ক্ষতি হওয়া সত্ত্বেও ফার্মটির উৎপাদন চালানো যাওয়া উচিত কি উচিত না। কিংবা হতে পারে যে বলতে পারে যে অ্যাভারেজ কস্টের গড় ব্যয়ের যে রেখার পজিশনটি, সেই পজিশনটিকে পরিবর্তন করে আমরা ফার্মটির কি মুনাফা কি হবে, লোকসান হবে নাকি অস্বাভাবিক হবে নাকি অস্বাভাবিক হবে। এই কয়েকটি প্রশ্ন এই অধ্যায় থেকে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। যেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েই এই সৃজনশীলগুলো তোমাদের সামনে দেখানো হলো। এবং এই সৃজনশীলগুলো এইচএসসি পরীক্ষার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, যেগুলো মনোযোগ করবে এবং এসেছে এবং পরবর্তীতে আসবেই, এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি। তাই বলা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে এই অধ্যায়টিকে পড়ার। ধন্যবাদ সবাইকে।